দেশের বিভিন্ন খাতে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ শক্তিশালী করতে বিএনপি ৭ দফা পরিকল্পনা ঘোষণা করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে এক ফেসবুক বার্তায় এই ৭ দফা পরিকল্পনার কথা জানান তিনি। আদালত, দুদক, নির্বাচন কমিশন, সরকারি সেবায় রাজনৈতিক চাপমুক্ত রেখে প্রতিষ্ঠানের স্বাধীনতা নিশ্চিত করা হবে, জানান তারেক রহমান। স্বচ্ছতা আনার লক্ষ্যে উন্মুক্ত দরপত্র ব্যবস্থা, সম্পদ বিবরণী, রিয়েল টাইম অডিট, শক্তিশালী তথ্য অধিকার আইন করা হবে, বলেন তিনি। বিচার ও আইন শৃঙ্খলা সংস্কার করবে দলটি। ই গভর্নেন্স নিশ্চিত করার পাশাপাশি হুইসেল ব্লোয়ারের সুরক্ষা, শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিক শিক্ষা চালু করার কথাও জানান বিএনপির ভারপ্রাপ্ত প্রধান। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে সরকারি প্রতিষ্ঠানে আধুনিকায়ন শুরু হয় জানিয়ে তারেক রহমান বলেন, বহু বছর অব্যবস্থাপনার পর দুর্নীতির বিরুদ্ধে লড়াই অবশ্যই কঠিন হবে। তবে সৎ নেতৃত্ব, শৃঙ্খলা ও জনগণের সমর্থন যখন একসাথে আসে তখন পরিবর্তন অসম্ভব নয়। জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতি বিরোধী লড়াইয়ে নেতৃত্ব দিতে প্রস্তুত বলে জানান তারেক রহমান। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর মোহাম্মদপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদকের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম। জনাব মইদুল ইসলাম, আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। প্রথমেই যে প্রশ্নটি আপনার কাছে, যে বাংলাদেশে দুর্নীতির মাত্রা কখনোই খুব বেশি নিয়ন্ত্রণ করা যায়নি, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে তেমন সাফল্য আসলে লক্ষ্য করা যায়নি, তো কি কি পদক্ষেপ নিলে দুর্নীতি নির্মূল করা সম্ভব হবে বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ। দুর্নীতি নির্মূল তো করা সম্ভব হবে কিনা জানি না, কিন্তু দুর্নীতিকে নিয়ন্ত্রণ করা, দমন করা আর কি। তো বিশ্বের বিভিন্ন দেশ যারা এর থেকে দমন করতে পেরেছে, তাদের যে আপনার অভিজ্ঞতা, সেখান থেকে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে 5টা কাঠামো লাগে, ফ্রেমওয়ার্ক। যদি শক্তিশালী থাকে তাহলে দুর্নীতি দমন করা সম্ভব। সেই 5টা ফ্রেমওয়ার্ক হচ্ছে, একটা হলো যে আপনার দুর্নীতি বিরোধী আইন, কার্যকর আইন। দ্বিতীয়ত হচ্ছে দুর্নীতি বিরোধী দুর্নীতি দমন সংস্থা, কার্যকর একটা দমন সংস্থা। তৃতীয়ত হচ্ছে আপনার গুড গভর্নেন্স, সরকারি সব প্রশাসনে যেন সুশাসন থাকে। তারপরে হচ্ছে আপনার রাজনৈতিক সদিচ্ছা। এই 5টা জিনিস তো লাগেই। তো রাজনৈতিক সদিচ্ছা হচ্ছে প্রথম কথা। রাজনৈতিক সদিচ্ছা যাদের থাকবে না যে দেশগুলোতে, সেই দেশগুলোতেই এই দুর্নীতি মোকাবেলা করা সম্ভব হয়নি। আর যে সমস্ত দেশগুলোতে রাজনৈতিক সদিচ্ছা আপনার ছিল, সেইগুলোতে এই যে দমন করা সম্ভব হয়েছে, নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে, তারা তাদের সদিচ্ছা দিয়ে সেই রকম কার্যকর আইন তৈরি করেছে, সেই রকম কার্যকর বিচার ব্যবস্থা তৈরি করেছে, এবং সেই রকম কার্যকর গভর্নেন্স, গুড গভর্নেন্স তৈরি করেছে, এবং আপনার দুর্নীতি দমন সংস্থাও তৈরি করেছে। আমাদের দেশে আহ, সবগুলোই আছে, কিন্তু কোনোগুলোই কার্যকরভাবে নেই। দুর্নীতি দমন সংস্থা আছে, তেমন ভাবে কার্যকর মানুষ বলতে পারছে না। দুর্নীতি বিরুদ্ধে যে সমস্ত তদন্ত মামলা হয়, সেই মামলাগুলোর যে বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়াতেও সমস্যা আছে। সেখানেও অনেক সময় প্রথমত তো বিলম্ব হয় প্রচুর, এবং বিলম্বের যে সুবিধা, সেই সুবিধাটা আসামি পক্ষই পেয়ে থাকে। এবং দুর্নীতির বিরুদ্ধে তাদেরকে যদি সাজা খাটানো না যায়, তাহলে তো দুর্নীতি দমন করা সম্ভব নয়, কারণ দুর্নীতি বিরোধী মানসিকতাই তৈরি হয় না আমাদের এই সমাজে। জি মইদুল ইসলাম, আপনি রাজনৈতিক সদিচ্ছাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন, এটা অবশ্যই একটি পূর্বশর্ত। তো আপনি তো ইতিমধ্যে জেনেছেন যে দুর্নীতি দমনের বিষয়ে 7 দফা পরিকল্পনা দিয়েছেন তারেক রহমান, যার মধ্যে বলা হয়েছে দুদক, আদালত সহ কিছু প্রতিষ্ঠান চাপমুক্ত থাকবে। এ নিয়ে আপনার অভিমত একটু জানতে চাই। না, সেটা তো যে পরিকল্পনা শুনলাম সেটা আপনাদের ইয়ে থেকে, তাতে তো যদি সেরকম সত্যিকারের ঘটে, আমরা দেখব কারা ক্ষমতায় আসছেন, এবং যদি তারা আসতে পারেন এবং তারা যদি সেই রকম এই অঙ্গীকার যেটি রাখছেন, সেই অঙ্গীকার যদি পূরণ করেন। কারণ ইতিপূর্বে আমরা দেখেছি, এবং এটা বলাও হয় যে অঙ্গীকার করাই হয় ভঙ্গ করার জন্য। তো সেইটি যাতে না ঘটে, সেটি হবে কথা। এবং আপনার দুর্নীতি দমন না করতে পারলে আসলে রাজনীতিকদেরও ব্যর্থতা, এবং রাজনীতিকদের যে আপনার আহ ক্ষমতায় টিকে থাকা জনসেবা, সেই সমস্ত গুলোও তো আপনার হয়ে উঠবে না যদি দুর্নীতিকে দমন করতে না পারেন। কাজেই সেটা তাদের রাজনৈতিক সদিচ্ছা থাকার দরকার। পাশাপাশি আপনার যারা সরকারে থাকবেন, শুধু সেইটাই নয়, বিরোধী দলের থেকেও আপনার ভূমিকা পালন করার আছে, এই দুর্নীতি বিরোধী ভূমিকা।
হ্যাঁ, যারা বিরোধী দলে থাকবেন তারা যদি সংসদে সেরকম ভাবে প্রশ্ন তুলতে পারেন, তাহলে কিন্তু খুব আপনার কার্যকরভাবে দুর্নীতি দমন সংস্থাকেও জবাবদিহির আওতায় আনা যায় যে তারা কি করছে, এবং জনসচেতনতাও আনা যায়, এবং সরকারে প্রশাসনে একটা চাপও সৃষ্টি হয় দুর্নীতি বিরোধী। মহিদুল ইসলাম, ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য এবং আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দুর্নীতি দমন কমিশনের দুদকের সাবেক মহাপরিচালক মহিদুল ইসলাম আমাদের সাথে যুক্ত ছিলেন। এতক্ষণ তার সাথে আমরা আলোচনা করছিলাম। এবার পরবর্তী খবরে যাচ্ছি। 2024 সালের জুলাই অভ্যুত্থানে পাওয়া বিজয়কে সুসংহত করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে প্রফেসর ডক্টর মাহবুবুল্লাহ ও তার স্ত্রী সালমা আলী প্রণীত কয়েকটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। ফখরুল বলেন, ভিশন 2030 বইটির মূল ভাবনা ছিল প্রফেসর মাহবুবুল্লাহর দেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করা এবং রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তার চিন্তা চেতনার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বিএনপি মহাসচিব আরও বলেন, জুলাইয়ের ত্যাগ যেন বৃথা না যায় সেজন্য সবাইকে এগিয়ে আসতে হবে। মতপার্থক্য থাকলেও তা যেন অভ্যুত্থানকে ব্যর্থ না করে কিংবা অনৈক্য সৃষ্টি না করে। অবজেক্টিভ স্ট্রাকচার অফ এক্সপ্লয়টেশন আর এখনো আমাদের সরকারের অধ্যয়ন করা উচিত এখন তাদের। এবং সম্মানিত সুদীপের জীবন থেকে ডক্টর আহমেদ কামাল বলেছেন যে আমরা 24-এর জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি, আসুন সাইফুল ভাইও বলেছেন আমরা সবাই মিলে সেই বিজয়টাকে সুসংহত করি। আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু সেই মত পার্থক্য যেন আমাদের যে আশা, আমাদের যে স্বপ্ন, এই যে ছেলেগুলো প্রাণ দিয়েছে তাদের যে আত্মাহুতি যেন বৃথা না যায়, আমরা আমাদের স্বপ্নকে যেন বাস্তবায়িত করতে পারি। সিইসির ভাষণ চূড়ান্ত করা হয়েছে। কাল অথবা পরশু ঘোষণা হতে পারে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল। এসব কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসউদ। মঙ্গলবার নির্বাচন ভবনে এসব তথ্য দেন তিনি। রহমান এল মাসউদ জানান, কাল বুধবার দুপুরে 12:30টায় রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবেন নির্বাচন কমিশনাররা। পূর্ব নির্ধারিত সময় থেকে আধা ঘন্টা পরে হতে যাচ্ছে সাক্ষাৎ। এই সাক্ষাতের পরই তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড হতে পারে। এর আগে সোমবার নির্বাচন কমিশন থেকে ভাষণ রেকর্ড করার জন্য বিটিভি ও বাংলাদেশ বেতারে চিঠি পাঠানো হয়। কমিশনার আব্দুর রহমান এল মাসউদ জানান, স্থগিত হওয়া কোনো প্রতীক নির্বাচনের ব্যালটে থাকবে না। এদিকে প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করতে সুপ্রিম কোর্টে গেছেন প্রধান নির্বাচন কমিশনার। প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করতে সুপ্রিম কোর্টে গেছেন প্রধান নির্বাচন কমিশনার। এ বিষয়ে আরো জানাতে হাইকোর্ট চত্বর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, এই বিষয়ে আমাদের একটু বিস্তারিত জানাবেন। দুজনের সাক্ষাতে মূলত কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে? প্রধান নির্বাচন কমিশনার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির যে কার্যালয় আছে সেখানে এসে পৌঁছেছেন। তাদের মধ্যে আলোচনার বিষয়বস্তু কি হতে যাচ্ছে সেই বিষয়টি নির্বাচন কমিশন থেকে কিছু জানানো হয়নি। তবে জোর ধারণা যেটি সেটি হচ্ছে যে নির্বাচন সংক্রান্ত কোনো মামলা মোকদ্দমা যদি কিছু থেকে থাকে সেসব কোনো বিষয় আছে কিনা সেই বিষয়টি তফসিলের আগে নিশ্চিত হতে প্রধান নির্বাচন কমিশনার এখানে এসেছেন। কেননা তফসিল ঘোষণার পরপরই ব্যালট ছাপানো থেকে শুরু করে নির্বাচনী যে কর্মযজ্ঞ সেটি শুরু হয়ে যায়। বড় ধরনের কর্মযজ্ঞ এবং এখানে অনেক বড় ধরনের অর্থ ব্যয়েরও একটি বিষয় থাকে। তাই সব কিছু সম্পর্কে পরিষ্কার ধারণা নিয়ে নির্বাচন কমিশন এগোতে চায়। যদিও বিগত নির্বাচন কমিশনগুলোর রেওয়াজ এটি ঠিক ছিল না যে তফসিল ঘোষণার আগে প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করা। বিগত কমিশন এটি করেছিল, আওয়াল কমিশন, যেহেতু জুডিশিয়ারির সাথে তার একটু সম্পর্ক ছিল মিতু, আমরা আসলে আপনাকে ঠিক মতো শুনতে পাচ্ছি। আমরা পরবর্তীতে আপনার সাথে যুক্ত হয়ে সবাইকে তথ্যগুলো জানানোর চেষ্টা করব। আমরা এ পর্যায়ে পরবর্তী খবরে চলে যাচ্ছি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের খেলাপি ঋণ বিষয়ক তথ্য তলব করেছে বাংলাদেশ ব্যাংক। এসব প্রতিবেদন আকারে তৈরি করে সব ব্যাংকের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের প্রতিনিধি দলের সাথে কেন্দ্রীয় ব্যাংকের বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়। এ বিষয়ে ব্যাংকগুলোকে শিগগিরই আনুষ্ঠানিক চিঠি দেবে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলোকে ঋণ শ্রেণীকরণ সংক্রান্ত নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে এবং ক্রেডিট ইনফরমেশন ব্যুরো সিআইবির ডেটাবেজে সব ঋণের সঠিক অবস্থা তুলে ধরতে হবে বলে নির্দেশনা দেওয়া হয়। এছাড়া বার্ষিক ফি, নবায়ন ফি বা এই ধরনের লেনদেন বহির্ভূত বকেয়া চার্জের কারণে যেসব ক্ষেত্রে ঋণকে খারাপ হিসেবে শ্রেণীকরণ করা হয়েছে সেগুলো সংশোধনের নির্দেশও দেওয়া হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দেশের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া মাহফিল হয়েছে। সোমবার বিকেলে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে গণদোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে অংশ নেন জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা সহ দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ। এদিকে দুপুরে নরসিংদী পৌর শহরের কামারগাঁও শফিকুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিলের আয়োজন করেন জেলা বিএনপি সভাপতি খায়রুল কবির খোকন। এতে মাদ্রাসাটির শিক্ষক শিক্ষার্থী সহ বিএনপির নেতারা অংশ নেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আজ সকালেও অপরিবর্তিত আছে। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড তাকে চিকিৎসা দিচ্ছে। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, আপনি তো সকাল থেকে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন, আমাদের বিভিন্ন তথ্য দিচ্ছেন। যদিও শনিবারের পর আনুষ্ঠানিক কোনো ব্রিফিং হয়নি এ বিষয়ে, এ পর্যায়ে আপনার কাছে কি তথ্য আছে? দেখুন, যেমনটি বলছিলেন যে শনিবারের পর থেকে কিন্তু এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো সংবাদ সম্মেলন হয়নি এবং শনিবার রাতে যে তথ্য দেওয়া হয়েছিল তারপরে চিকিৎসক এবং বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন তারাও কিন্তু কোনো রকমের বক্তব্য বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে গণমাধ্যমকে জানায়নি। তবুও শনিবার রাতে যে অবস্থা ছিল তখন বলা হয়েছিল যে শনিবারে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল এবং রোববার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হবে এবং গতকাল রাতে আরেকটি তাদের সভা হওয়ার কথা ছিল যেখানে বেগম খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা সেটির উপরে সিদ্ধান্ত নেওয়া হওয়ার কথা ছিল যে বেগম খালেদা জিয়াকে কবে নাগাদ দেশের বাইরে পাঠানো হবে। সেই ক্ষেত্রে আজকে একটি এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল, গতকালকে রাতেই কিন্তু সেটি ক্যান্সেল করা হয় এবং যেই এয়ার অ্যাম্বুলেন্সে আসার কথা ছিল তারা প্রথমে আবেদন করে পরে আবার আবেদন করে তারা এখানে আসবেন না। সেই ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার চিকিৎসার সঙ্গে যারা জড়িত তাদের কাছ থেকে কোনো তথ্য পেয়ে এখন তাকে নেওয়া যাবে না, এমন কোনো তথ্য পেয়ে সেই এয়ার অ্যাম্বুলেন্সে আসলো না নাকি অন্য কোনো কারণ সেটিও কিন্তু এখন পর্যন্ত ধোঁয়াশায় রয়ে গেছে। তবে শনিবার দিন যখন চিকিৎসকদের পক্ষ থেকে কথা বলা হয়েছিল তখন যেটি জানানো হয়েছিল যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খুব বেশি উন্নতি নেই, বরং যেই অবস্থা তার আগের কয়েকদিন ছিল ঠিক একই রকম অবস্থা তার রয়েছে এবং একই দিকে তার বেশ কিছু জায়গায় উন্নতি হলেও বেশ কিছু জায়গায় কিন্তু অবনতিরও চিত্র তারা লক্ষ্য করছেন। সেক্ষেত্রে এত লম্বা একটি জার্নি তিনি করতে পারবেন কি না সেটি নিয়েও কিন্তু একটা সংশয় ছিল। আসলে গণমাধ্যমের সঙ্গে শনিবারের পর থেকে এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে এবং চিকিৎসক দলের পক্ষ থেকে কোনো রকমের সংবাদ সম্মেলন না করা বা কোনো রকমের তথ্য না দেওয়া শনিবারের পর থেকে এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার শারীরিক কী অবস্থা রয়েছে সেটি কিন্তু সুনির্দিষ্ট করে বলার সুযোগ আমরা পাচ্ছি না। তবে যদি তাদের পক্ষ থেকে কোনো সংবাদ সম্মেলন করা হয় তবেই কিন্তু সর্বশেষ যে পরিস্থিতি সেটি কিন্তু জানা যাবে। তবে বিভিন্ন সূত্র থেকে বা হাসপাতালের বিভিন্ন সূত্র থেকে আমরা যেমনটি তথ্য পাচ্ছি সেটি হচ্ছে যে তার অবস্থা অনেকটাই অপরিবর্তিত রয়েছে এবং দেশের বাইরে নিয়ে যাওয়ার মতো তার যে অবস্থা সেটি কিন্তু এখন পর্যন্ত তৈরি হয়নি। সেটি তৈরি হলে অবশ্যই সেই ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সেটি যদি গ্রহণ করা হয় সেক্ষেত্রে এয়ার অ্যাম্বুলেন্স আনা থেকে শুরু করে বাদবাকি যে প্রক্রিয়া সেই সকল প্রক্রিয়া প্রস্তুত রাখা হয়েছে বলে কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। আসলে সর্বশেষ বলা যায় যে এখন পর্যন্ত শনিবারের পরে সুনির্দিষ্ট কোনো তথ্য গণমাধ্যমের কাছে নেই, তবে তার শারীরিক অবস্থা অনেকটা অপরিবর্তিত রয়েছে, অনেকটা স্থিতিশীল রয়েছে বলে কিন্তু আমরা শুনতে পাচ্ছি। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং চিকিৎসা সম্পর্কিত সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খালেদ রায়হান। ডিজিএফআই এর আয়নাঘরে গুমের মামলায় শেখ হাসিনা সহ 13 আসামির অব্যাহতি চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি চলছে। এছাড়া আবু সাঈদ হত্যা মামলায় ট্রাইব্যুনাল 2-এ সাক্ষ্য দিচ্ছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। প্রসিকিউটররা জানান তদন্ত প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনা সরাসরি নির্দেশে এবং তার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকের তত্ত্বাবধানেই অধিকাংশ ব্যক্তিকে গুম করা হয়েছিল। আর এই কাজে সহযোগিতা করে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর তখনকার কর্মকর্তারা। এই মামলায় রোববার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করে শুনানি করে প্রসিকিউশন। এই মামলায় শেখ হাসিনা, তারেক সিদ্দিকী, ডিজিএফআই এর সাবেক 5 মহাপরিচালক সহ পলাতক রয়েছে 10 আসামি। আর গ্রেপ্তার 3 সামরিক কর্মকর্তাকে সেনানিবাসের অস্থায়ী কারাগার থেকে সকালে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এদিকে ট্রাইব্যুনাল 2-এ রংপুরে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় 22তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিচ্ছেন হাসনাত আব্দুল্লাহ। পরে তাকে জেরা করবে আসামির আইনজীবীরা। এ মামলায় সাক্ষ্য নেওয়া প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছেন প্রসিকিউশন। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, অভিযোগ গঠনের বিরুদ্ধে আসামি পক্ষে শুনানিতে কোন বিষয়গুলো উঠে এসেছে এটা একটু জানাবেন। আর আবু সাঈদ হত্যা মামলায় তো হাসনাত আব্দুল্লাহ সাক্ষ্য দিয়েছেন এবং পরে তিনি সাংবাদিকদের সাথে কথাও বলেছেন, তো এই বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিত বলবেন আমাদের। জি দেখুন রাকিব, আজকে যে দুটি মামলা গুরুত্বপূর্ণ, দুটি আলাদা আলাদা মামলা, কিন্তু দুটির মামলার প্রক্রিয়ায় আবার একই জায়গায় ঘটনা চলে আসছে। অর্থাৎ মূলত গুমের একটি মামলা যেটি শেখ হাসিনা শাসনামলে 2015 থেকে 2024-এর 6 আগস্ট, অর্থাৎ তিনি ক্ষমতাচ্যুত হওয়ার পরের দিন পর্যন্ত যারা বন্দী ছিলেন তাদেরকে ছেড়ে দেওয়া হয় 6 আগস্ট। এই সময়ের ভিতরে
ডিজিএফআই এর যে জেআইসি জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার, সেখানে যারা বন্দী ছিলেন এরকম ২৬ জন ব্যক্তি যারা সেখান থেকে গুম থাকা অবস্থায় তারা নির্যাতিত হয়েছেন, পরবর্তীতে তারা বেরিয়ে এসে এই ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন। তাদের অভিযোগের ভিত্তিতে যে মামলা, সেই মামলার আসামি পক্ষের অভিযোগ গঠনের বিরোধিতা করে যে শুনানি সেটি চলছে। এইখানে আজকে প্রধানত আপনি যেমনটা খবরে বলছিলেন যে মোট 13 জন আসামির, শেখ হাসিনা সহ 10 জন পলাতক, কিন্তু বাকি যে 3 জন, তার ভিতরে একজন মেজর জেনারেল রয়েছেন, 2 জন ব্রিগেডিয়ার জেনারেল রয়েছেন, যারা এই মুহূর্তে আদালত কক্ষে রয়েছেন, তাদের উপস্থিতিতেই শোনা যাচ্ছে। তাদের আইনজীবী অ্যাডভোকেট আজিজুর রহমান দুলো, তিনি মূলত এখানে শক্ত কয়েকটি বিষয় নিয়ে এসছেন। তিনি বলেছেন যে তার যারা আসামি রয়েছেন এই 3 জন, যারা অভিযোগ করেছেন তাদের কাউকে তাদের সময়ে গুম করা হয়নি, বরং তারা তার আগেই কোনো এক সময় গুমের শিকার হয়েছেন বা তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু এই আসামিরা বা তাদের যে আসামি তারা কেউ সেই সময় ডিজিএফআইতে ছিলেন না, পরবর্তীতে এসছেন। আর তাছাড়া আরেকটি বিষয় তিনি এনেছেন যে এই যে নির্যাতনের কথা বলা হচ্ছে, বিশেষ করে এই মামলার অন্যতম অভিযোগকারী ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবদুল্লাহিল আমান আল আজমি, তিনিও কিন্তু একজন অভিযোগকারী। এরকম অভিযোগ আরও করেছেন, যেমন অবসরপ্রাপ্ত কর্নেল হাসিন রয়েছেন, সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান রয়েছেন, মাইকেল চাকমা রয়েছেন। তো ব্রিগেডিয়ার জেনারেল আজমির উদাহরণ দিয়ে আসামিপক্ষের আইনজীবী বলছেন যে তাকে যে কক্ষটিতে রাখা হয়েছিল সেটি 100 ফিট বাই 17 ফিট প্রশস্তের একটি কক্ষ, সেখানে এসি ছিল, ওয়ার্ড্রপ ছিল, পড়ার টেবিল ছিল, সেই এখানের যে আবহ সেটি তিনি তুলে ধরে বলছেন যে এটি কোনোভাবে আয়নাঘর নয়। কিন্তু এর আগে জেনারেল আজমি তিনি যখন এখানে ব্রিফ করছিলেন, তিনিও বলছিলেন যে তিনি অন্যদের তুলনায় ভালো অবস্থানে ছিলেন, কারণ সেখানে কিছু আসামিকে বা কিছু বন্দীকে ভিআইপি মর্যাদায় রাখা হতো, সেটি চিফ প্রসিকিউটরও বলছেন। সেই বিষয়টি কিন্তু আজকে আসামিপক্ষও সেখানে তুলে ধরেছেন। যাই হোক, তো তাদের বক্তব্য হচ্ছে যে সমস্ত আসামি 3 জন এখানে গ্রেপ্তার রয়েছেন তারা কেউই এর সাথে জড়িত নয়। কিন্তু এই প্রশ্নটি এর আগে চিফ প্রসিকিউটরকে আমরাও করেছিলাম, কিন্তু তিনি সেখানে বলেছেন যে সরাসরি জড়িত না থাকলেও এই আসামিরা জানতেন কিনা যে সেখানে অপরাধ হয়েছে এবং তাদের অধীনস্থরা এই ধরনের অপরাধ বা গুম করে কাউকে রেখেছেন, সেগুলো থেকে পরিত্রাণের জন্য বা অপরাধ লাঘবের জন্য তারা কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা, না নিয়ে থাকলে সেটাও অপরাধের পর্যায়ে পড়বে বলে কিন্তু চিফ প্রসিকিউটর এর আগে এই ব্রিফিংয়ে আমাদেরকে বলেছিলেন। এখন সেগুলো ট্রায়াল পর্যায়ে হয়তো আরও বিস্তারিত আলোচনা আসবে। এইখানে আরেকজন আইনজীবী, যিনি পলাতক শেখ হাসিনা সহ অন্যান্য শেখ হাসিনার স্টেট ডিফেন্স লয়ার হিসেবে তিনি এখানে এসেছেন, তিনি তার শুনানিতে বলেছেন যে এই যে গুম হচ্ছে এটি তার আসামি অর্থাৎ শেখ হাসিনা তিনি জানতেন না। তিনি এই সমস্ত কাউকে গুম করার, নির্যাতন করে গুম করে রাখা, বছরের পর বছর রাখার এই খবর তিনি জানতেন না এবং তিনি কাউকে নির্দেশনা দেননি। শেখ হাসিনা এমনটি বলেননি। এটি হচ্ছে তার যে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর দাবি। আদালত এখানে প্রশ্ন করেছেন যে বছরের পর বছর এতগুলো মানুষকে নির্যাতন, গুম করে রাখা, খোঁজ পাওয়া যাচ্ছে না, পরিবার থেকেও বিভিন্ন সময় অভিযোগ করা হচ্ছে, খবর বেরোচ্ছে, এই খবর রাষ্ট্রের প্রধানমন্ত্রী জানতেন না, এটি কি বিশ্বাসযোগ্য? তিনি বলেছেন যে হ্যাঁ, এটি আসলে তিনি জানতেন না, তারপরও তার আইনজীবী সেটি দাবি, তিনি আদালতে সেটি বলেছেন। সেই শুনানি এখনো চলছে। আরেকটি মামলার কথা আপনি জিজ্ঞেস করছিলেন যে হাসনাত আবদুল্লাহ, তিনি এখানে সাক্ষ্য দিয়েছেন এবং এখন মধ্যাহ্ন বিরতি চলছে, কিছুক্ষণ পর আবারও তার সাক্ষ্যের দ্বিতীয় অংশ শুরু হবে। এই ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় বলেছেন। তার ভিতরে একটি হচ্ছে আবু সাঈদ হত্যার পরে 16 জুলাই এবং পরে 17 জুলাই গায়েবানা জানাজা ছিল, সেদিনই তিনি সহ আরও কয়েকজনকে গুম করে নিয়ে যাওয়া হয়, সেটিও ডিজিএফআইয়ের উপরে তিনি দোষারোপ করেছেন এবং তিনি এই আদালতে সাক্ষ্য দিয়েছেন যে কিভাবে তাদের সামনে এই ঘটনা ঘটেছে, যে সেই সময় বিভিন্ন গণমাধ্যমকে কিভাবে গোয়েন্দা সংস্থা থেকে ফোন করে নিয়ন্ত্রণ করা হতো, খবর নিয়ন্ত্রণ করা হতো, সত্যকে চাপা দিয়ে মিথ্যা খবর প্রচার করতে বাধ্য করা হতো। এবং তিনি এই ক্ষেত্রে বেশ কিছু গণমাধ্যমের নাম বলেছেন যারা সবচেয়ে বেশি সরকারের নিয়ন্ত্রণে ছিল। এই সমস্ত বিষয়গুলো তিনি সাক্ষ্য দিয়েছেন। এখন পরবর্তীতে আস্তে আস্তে করে এই আন্দোলনের একেবারে চূড়ান্ত পর্যায়ে অর্থাৎ 5 আগস্ট পর্যন্ত কিভাবে কি করে ঘটনা, সেই ঘটনাগুলো পর্যায়ক্রমে তিনি আদালতে তুলে ধরবেন। এখন মধ্যাহ্ন বিরতি চলছে তার সাক্ষ্য গ্রহণের। আবু সাঈদ হত্যা মামলা ও গুমের মামলার বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন ট্রাইব্যুনাল চত্বর থেকে আমাদের বিশেষ প্রতিনিধি জাহিদুল বাশার। গণঅভ্যুত্থান পরবর্তী নারী সমাজ নতুন বাংলাদেশ গড়ার সমাজ বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে জাতীয় ওসমানী স্মৃতি মিলনায়তনে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য 4 বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। এই নারীরা শুধু নারীদের নয়, সমাজের সবাইকেই উজ্জীবিত করে বলেন তিনি। এমন নারীদের সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। পদকপ্রাপ্তদের মধ্যে রয়েছেন নারী শিক্ষায় অবদান রাখা ডক্টর রুফানা রাকিব, নারী অধিকার প্রতিষ্ঠায় কল্পনা আক্তার, মানবাধিকারে ডক্টর নাবিলা ইদ্রিস এবং নারী জাগরণে ক্রীড়াঙ্গনে সাফল্যের জন্য ঋতুপর্ণা চাকমা। মন্ত্রিপরিষদ বিভাগ জানায় এই 4 জন নারীর কাজ ও নেতৃত্ব সমাজে নারীর মর্যাদা ও ক্ষমতায়নের ক্ষেত্রে প্রেরণার উৎস। এর আগে এই 4 জনকে বেগম রোকেয়া পদক 2025 প্রদানের সুপারিশ করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। গণঅভ্যুত্থান পরবর্তী
নারী সমাজ সেটা ভিন্ন নারী সমাজ, নতুন বাংলাদেশ গড়ার নারী সমাজ। এদের মাধ্যমে এই নতুন বাংলাদেশের যাত্রা শুরু। তারা শুধু নারীদের নয়, সবাইকে উজ্জীবিত করবে। নানা আয়োজনে দেশ জুড়ে পালিত হয়েছে রোকেয়া দিবস। এ উপলক্ষে রংপুরে আয়োজন করা হয়েছে 3 দিন ব্যাপী অনুষ্ঠান। সকালে মিঠাপুকুরের পায়রাবন্দ গ্রামে বেগম রোকেয়ার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক। পরে আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন, শিক্ষা বিস্তার, অধিকার প্রতিষ্ঠায় বেগম রোকেয়ার ভূমিকা আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে জাতি। পরে তাঁর স্মৃতি বিজড়িত ভিটায় শ্রদ্ধা জানান নানা শ্রেণীর মানুষ। দিবসটি উপলক্ষে 3 দিন ধরে চলবে সাংস্কৃতিক পরিবেশনা, প্রদর্শনী ও রোকেয়া মেলা। এদিকে হিলির উপজেলা পরিষদ চত্বর থেকে রোকেয়া দিবসের শোভাযাত্রা বের হয়। খাগড়াছড়িতে 3 নারীকে সম্মাননা স্মারক ও সনদ দেওয়া হয়। এছাড়া গোপালগঞ্জ, পটুয়াখালী সহ সারা দেশে শোভাযাত্রা, আলোচনা সহ নানা আয়োজনে পালিত হয় দিবসটি। খননের পরও যশোরের ভৈরব নদ এখনো মরা খাল। 279 কোটি টাকার এই মেগা প্রকল্প 3 বছরের মধ্যেই মুখ থুবড়ে পড়েছে। নদীপথে নির্মিত অসংখ্য সেতু ও কালভার্টের কারণে নদের বেশিরভাগ অংশই পলি জমে ভরাট হয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পনার অভাব, দখল আর দূষণ অব্যাহত থাকায় খনন কাজে সুফল মেলেনি। যশোরে ভৈরব নদ বাঁচাতে ও নদের জোয়ার ভাটা ফিরিয়ে আনতে খনন কাজের উদ্যোগ নেওয়া হয় 2016 সালে। শুরুতে 272 কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও পরে 2 দফায় প্রকল্পের মেয়াদ বাড়িয়ে 2022 সালে 279 কোটি টাকা ব্যয়ে শেষ হয় খনন কাজ। বিশেষজ্ঞরা বলছেন, নদের 92 কিলোমিটার খনন করা অংশে 53টি ব্রিজ ও কালভার্ট রয়েছে। এসব ব্রিজ, কালভার্ট অপসারণ না করেই শেষ করা হয় প্রকল্প। এতে জোয়ারের সাথে আসা পলি অপসারিত না হয়ে উল্টো ভরাট হয়ে গেছে নদ। এই জোয়ার ভাটার প্রভাবটা যদি আসতো, প্রতিদিন স্ট্যাগনেন্ট বা জমাটবদ্ধ পানিগুলোকে, দাঁড়িয়ে থাকা পানিগুলোকে নিয়ে যেত, আবার নিউ পানি আসতো, ফলে এখানে পানিগুলো বিশুদ্ধ রূপ ধারণ করতে পারত। সঠিক পরিকল্পনা না থাকায় মাত্র 3 বছরেই এই মেগা প্রকল্প মুখ থুবড়ে পড়েছে। প্রকল্পটির দুরবস্থার জন্য নদ খননে প্রভাবশালী ঠিকাদার ও পাবো কর্তৃপক্ষের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনাকে দায়ী করছেন স্থানীয় বাসিন্দা ও পরিবেশবাদী সংগঠনের নেতারা। যারা বাস্তবায়ন করেছেন ওয়াবদা এবং এইখানকার প্রভাবশালীরা সমস্ত মিলেই এই 300 কোটি টাকারও বেশি যে টাকা, সেই টাকার একটা খরচ হয়েছে বটে, খাতা কলমে খরচ হয়েছে বটে, কিন্তু আমাদের সেই সুফল পাওয়া যায়নি। একটা নদীকে 3টে খালে পরিণত করেছে, কারণ ওই যে হাতা দিয়ে যে কাজ করেছে ওতে হচ্ছে যতটুকুন গেছে ততটুকু খনন করেছে, হচ্ছে মাঝখানে ডিবি রয়ে গেছে। প্রকল্পটিতে পরিকল্পনার ঘাটতি ছিল বলে স্বীকার করেছে পাবো কর্তৃপক্ষ। যে বিদ্যমান প্রশস্ততার চেয়ে অনেক কম, এবং নদীর যে তলদেশে আমরা পুনঃখনন কাজ বাস্তবায়ন করেছি, নদী ব্রিজ বা কালভার্টের তলদেশের লেভেলটা সেটা থেকে অনেক আপ, যার কারণে ওইসব ক্ষেত্রে পানি, জোয়ার ভাটার পানি আসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। বছরের পর বছর ধরে নদীর স্বাভাবিক প্রবাহকে বাধাগ্রস্ত করে আসছে ভৈরব নদের উপরে থাকা ব্রিজ ও কালভার্ট, যা অপসারণ বা পুনর্নির্মাণ ছাড়া খনন করা না হলে পুরো প্রকল্পটি ভেস্তে যাবে বলে দাবি সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে দেখা মিলেছে এক বিশাল দানবের। তবে বাস্তবের নয়, সমুদ্রে দিন দিন জমতে থাকা ভয়াবহ প্লাস্টিক দূষণের প্রতীক এই দানব। 6 টন পরিত্যক্ত প্লাস্টিক বর্জ্যের শিল্পকর্মই যেন আগামীর চরম বাস্তবতা। পরিবেশ দূষণের ভয়াবহতা সম্পর্কে পর্যটকদের সচেতন করতে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের এই ব্যতিক্রমী উদ্যোগ। সাগরের তীর ঘেঁষে দাঁড়িয়ে আছে বিশাল প্লাস্টিক দানব। রাতে ঝাপসা আলোয় প্রথম দর্শনে ভয় পেতে পারেন অনেকেই, তবে একটু এগুতেই বাদ্যের তালে তালে শোনা যায় শিল্পীর গান, আর সেই গানে পরিবেশ রক্ষার আহ্বান। পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী এই প্লাস্টিক দানব এখন কক্সবাজার সৈকতের নতুন আকর্ষণ। সৈকতের বালিয়াড়িতে দাঁড়ানো দানবটি দেখতে প্রতিদিন ভিড় করছেন পর্যটক ও স্থানীয়রা। কেউ ছবি তুলছেন, কেউ আবার পরিবেশ রক্ষার বার্তা নিয়ে ফিরছেন।
আসলে গণসচেতনতা তৈরি করা দরকার, ওয়ান টাইম প্লাস্টিক গুলো এই যে ব্যবহারগুলো রোধ করা দরকার। ক্ষেত্রে কত বড় ক্ষতি করতে পারে এটা বোঝানোর জন্য মূলত এই ধানবটা তৈরি করা হয়েছে। আমরা যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেললে আমাদের সমুদ্র সৈকত, পুরো দেশ সবকিছুই সুরক্ষিত থাকবে। আয়োজকেরা বলছেন, প্লাস্টিক বর্জ্যে বিপর্যস্ত পৃথিবী ধীরে ধীরে এগুচ্ছে ধ্বংসের দিকে। সৈকতে দাঁড়িয়ে থাকা এই দানব সেই বিপদের প্রতীক। সচেতনতার বার্তা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ। লক্ষ লক্ষ টুরিস্ট এখানে আসেন, তাদেরকে একটি বার্তা দেওয়ার জন্য যে আমরা একটি দৈত্যের সাথে আমরা বসবাস করছি রেগুলার, কিন্তু সেটা আমরা রিয়েলাইজ করতে পারতেছি না, এবং এই দৈত্য থেকে বাঁচার জন্য আমাদেরকে এখনই সতর্ক হতে হবে এবং এখনই আমাদেরকে অ্যাকশনে যেতে হবে। জেলা প্রশাসক বলেন, পর্যটকদের দায়িত্বশীল আচরণের উপরেই অনেকটা নির্ভর করছে সমুদ্রের ভবিষ্যৎ। তাদেরকে পরিবেশ সুরক্ষার বার্তা দিতেই দানব। এই প্লাস্টিক বিষয়ে সচেতন হতে হবে, আমাদের পৃথিবীটাকে রক্ষা করতে হবে। কক্সবাজার সমুদ্র সৈকতে নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতি বছর পর্যটক আসে। সমুদ্র সৈকতে যে প্লাস্টিক কোনোভাবেই জন্য না ফেলে। 2022 সাল থেকে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও জেলা প্রশাসন এমন সচেতনতামূলক উদ্যোগ বাস্তবায়ন করছে কক্সবাজারে। চেতনার মাধ্যমে দূষণমুক্ত সুন্দর সমুদ্র ফিরে পেতে পারে, এমনটাই আশা সবার। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। এ বিষয়ে আলোচনা করতে সিদ্ধেশ্বরী থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান অনুষদের ডিন ও পরিবেশ গবেষক ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংবাদে। আপনার থেকে যে জিনিসটা জানতে চাওয়া, যে সমুদ্রে প্লাস্টিক দূষণ বিশ্বব্যাপী একটা বড় সংকট, বাংলাদেশ এর অন্যতম শিকার। এ বিষয়ে উন্নত দেশগুলোকে পদক্ষেপ নিতে বাধ্য করার কোনো সুযোগ আছে কিনা? দেখুন, প্লাস্টিক অন্যান্য দূষণের যে ডাইনামিক্স তার চেয়ে একটু ভিন্ন ডাইনামিক্সে চলে, কারণ এটি নিজস্ব কোনো গতি না থাকলেও পানি, অর্থাৎ খাল বিল নদী নালা বৃষ্টির পানির যে ফ্লো, এর মাধ্যমে এটি জলাধারে শেষ পর্যন্ত যায়, এবং পৃথিবীর মোট প্লাস্টিকের প্রায় 60 থেকে 70 ভাগই কোনো না কোনোভাবে সমুদ্রে পতিত হচ্ছে। ফলে এর একটা ট্রান্সবাউন্ডারি মুভমেন্টও আছে। বাংলাদেশে যেই পরিমাণ প্লাস্টিক আসে, সেখানে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো থেকে নদীর মাধ্যমে বাংলাদেশে এই প্লাস্টিক আসে। ফলে প্লাস্টিকের দূষণ কমানোর ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে এর ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি ব্যবহারের দিক থেকে, কিন্তু উৎপাদনের দিক থেকেও আন্তর্জাতিক বিভিন্ন রকমের সমাবেশ, সেমিনার, কনফারেন্স এবং বিভিন্ন চুক্তি খুবই ইম্পর্টেন্ট। কারণ প্লাস্টিকের ব্যবহার না করার জন্য বা একে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনার জন্য আন্তর্জাতিক যেই ট্রিটিগুলো আছে, বাংলাদেশ তার অনেকগুলোতে সিগনেটরি। ফলে আন্তর্জাতিকভাবে এর ব্যবহার কমানো, বিশেষ করে যে সকল রাষ্ট্র জীবাশ্ম জ্বালানি উৎপাদন করে থাকে, তারাই আবার প্লাস্টিকের উৎপাদনকারী দেশ হিসাবে এগিয়ে আছে। তারা এই ক্ষেত্রে বিকল্পর দিকে মানুষকে আস্তে আস্তে নিয়ে যেতে হবে, তাহলে স্থানীয়ভাবে এর ব্যবহার আস্তে আস্তে কমে আসবে। জি, আপনি আন্তর্জাতিক ম্যানেজমেন্টের কথা বলছেন এবং উৎপাদন নিয়ন্ত্রণের কথা বলছেন প্লাস্টিকের। তো আমরা দেখতে পারলাম যে জনগণকে সচেতন করতে প্লাস্টিক দানব নামের শিল্পকর্ম হয়েছে। তো মানুষকে সচেতন করা তো একটি বিষয়, এছাড়াও আর কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? আপনি বিভিন্ন চুক্তির কথা বলছিলেন। দেখুন, 2020 সাল থেকে বাংলাদেশে 2000 সাল থেকে বাংলাদেশে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনা বা একে আনুষ্ঠানিকভাবে আইনগতভাবে নিষিদ্ধ ঘোষণা করার পরও নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে 2025 সাল নাগাদেও আমরা এর ব্যবহার কিন্তু কমাতে পারি নাই সিগনিফিক্যান্টলি। এবং যদিও ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পরে ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে এর বিকল্প ব্যবহার গিয়েছে, কিন্তু মানুষের সচেতনতা, অর্থাৎ একদিকে মানুষ সচেতন হতে হবে, অন্যদিকে মানুষের হাতে বিকল্প থাকতে হবে, এই দুটি সন্নিবেশে কিন্তু এই প্লাস্টিকের ব্যবহার কমে আসবে। এই ক্ষেত্রে যদি কক্সবাজারের কথা বলি, যে প্লাস্টিক দানবের উপস্থাপন সচেতনতা তৈরি করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ মানুষ প্লাস্টিককে অনেকটা বন্ধুর মতো ব্যবহার করছে। তাদের ঘরে অন্যান্য আসবাবপত্রের তুলনায় প্লাস্টিকের আসবাবপত্রের পরিমাণ বেশি, প্রত্যেক জীবনে এটি অনেক জায়গা দখল করে আছে, কিন্তু এর ক্ষতিকারক দিকগুলো এই দানবের চরিত্রের মাধ্যমে মানুষের সামনে উপস্থাপনের একটি সুযোগ তৈরি হয়েছে। এর মাধ্যমে মানুষের সচেতনতা তৈরি হবে, বিশেষ করে পর্যটকদের, আমাদের কোস্টাল এনভায়রনমেন্টকে ভালো রাখার জন্য পর্যটকদের সচেতনতা তৈরির ক্ষেত্রে এটি ভালো একটি ভূমিকা রাখবে। এই ধরনের উদ্যোগ দেশের অন্যান্য জায়গাও নেওয়া যেতে পারে।
জি, বাংলাদেশের মতো দেশে আসলে এই বিষয়ে প্লাস্টিকের বিষয়ে সচেতনতা তৈরিতে কি কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে বা যেটা কার্যকর হবে বলে আপনি মনে করেন, এরকম একটি নির্দেশনা যদি আপনি দিতেন। দেখুন, প্লাস্টিক 3 ডাইমেনশনাল ক্ষতি করে থাকে। একটি আমাদের ওয়াটার লগিং তৈরি থাকে, মাটিকে দূষিত করে থাকে, এবং এটি পুড়িয়ে দিলে আমাদের বাতাসকে দূষণ করে থাকে। এই দূষণের ক্ষতিকারক দিকগুলো প্রিন্ট, ইলেকট্রনিক এবং সোশ্যাল মিডিয়াতে আরও অনেক বেশি করে প্রচার করা উচিত, তাহলে মানুষের সচেতনতা দিকে মানুষ যাবে। তাছাড়া এর ব্যবহারের বিকল্পের আমাদেরকে কাগজের তৈরি, পাটের তৈরি, কাপড়ের তৈরি যে ব্যাগগুলো আছে এগুলো সহজলভ্য করতে হবে। উৎপাদন ব্যবস্থার যে সাপ্লাই চেনটা আছে সেইখানে ইন্টারভেনশন করতে হবে। আমরা শুধুমাত্র বাজার মনিটরিং করে প্লাস্টিকের ব্যবহার কমাতে পারবো না। এইটির যেসব কারখানাতে এটি উৎপাদন হয় এবং যেসব কাঁচামাল বিদেশ থেকে আমদানি করা হয় সেটি বন্ধ করে আমরা প্লাস্টিকের ব্যবহার আস্তে আস্তে কমে আসবে। রাতারাতি এটি হয়তো আমরা কমিয়ে আনতে পারবো না। এটির ক্ষতিকারক স্বাস্থ্যগত যে বিষয়গুলো আছে, ক্যান্সারের মতো রোগের সৃষ্টির ক্ষেত্রে প্লাস্টিকের যে ভূমিকা রয়েছে, বিষয়গুলোতে আসলে সচেতনতা বৃদ্ধি করতে হবে। আপনার বক্তব্য একদম পরিষ্কার। ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার, অনেক ধন্যবাদ আপনার মতামতের জন্য এবং আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহকে সামনে রেখে 1 লাখ ব্যবসায়ীকে নতুন করে নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। ভ্যাট আদায় ব্যবস্থাপনা শক্তিশালী করতে এই উদ্যোগ বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ক্ষুদ্র ব্যবসায়ীদের সুবিধার জন্য অনলাইনে ই-ভ্যাট রিটার্ন পদ্ধতি চালু করা হবে। বর্তমানে দেশে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা 6,44,000, যাদের কাছ থেকে গত অর্থ বছরে রাজস্ব বোর্ড তার মোট রাজস্ব আদায়ের 38% সংগ্রহ করেছে। চলতি অর্থ বছরের প্রথম 5 মাসে গত বছরের একই সময়ের তুলনায় 22% বেশি ভ্যাট আদায় হয়েছে। ভ্যাট নিয়ে সচেতনতা বাড়াতে 10 থেকে 15 ডিসেম্বর পর্যন্ত প্রতি বছরের মতো ভ্যাট সপ্তাহ পালন করবে জাতীয় রাজস্ব বোর্ড। সে উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান জানান, ভ্যাট আদায়ের ক্ষেত্রে অনিবন্ধিত ব্যবসা, পূর্ণাঙ্গ অটোমেশনের অভাবসহ নানা চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে। ব্যবসায়ীদেরকে যদি ফ্যাসিলিটেট করতে পারে যে আপনাদের কোনো ভয় নাই, আপনাদের কাছে কেউ যাবে না, আপনাদেরকে কেউ ডিস্টার্ব করবে না, এমনকি ভ্যাটের যে অডিট সিলেকশন প্রক্রিয়া সেটাকেও আপনারা খেয়াল করেছেন যে আমরা এটাকে মডার্নাইজ করার জন্য এবং এটাকে আমরা ডিজিটালাইজ করার জন্য উদ্যোগ নিয়েছি। চাইলেও আর ভ্যাট আনরেজিস্টার্ডরা কেউ ব্যবসা করতে পারবে না, এই ধরনের একটা কঠোর পদক্ষেপ নিবে। তিনি জানান, আর্থিক খাতের ভঙ্গুর অবস্থায় কাঙ্ক্ষিত হারে আদায় হয়নি কর্পোরেট ট্যাক্স। এডিপি বাস্তবায়নে ধীরগতিতে কমেছে কর আদায়ও। গভর্নমেন্টের যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার প্রজেক্টগুলো থেকে আপনারা দেখেছেন অনেক বছর পরে গত বছর যে টোটাল বাজেট যেটা সরকার ঘোষণা করেছে সেটা ছিল অনেকটা কন্ট্রাকশনারি পলিসি নেওয়া হয়েছে, যে বাজেটের সাইজ ছোট করা হয়েছে। এ সময় সংস্থাটির চেয়ারম্যান বলেন, মানুষের উপর নিপীড়নমূলকভাবে কর আদায় করা হচ্ছে না, যারা কর ফাঁকি দিচ্ছে তাদের উপরই শুধু বাড়ানো হয়েছে চাপ। সবাইকে আমন্ত্রণ। থ্যাংক ইউ ভেরি মাচ। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবৈধভাবে বসবাসের দায়ে যুক্তরাষ্ট্র থেকে আরেক দফায় ফেরত পাঠানো হলো 31 বাংলাদেশিকে। সোমবার সন্ধ্যা 7টায় একটি বিশেষ সামরিক ফ্লাইটে হাত করা ও শেকল পরানো অবস্থায় তাদেরকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দেওয়া হয়। এরপর ব্র্যাকের পক্ষ থেকে তাদের পরিবহন সহ জরুরি সহায়তা দেওয়া হয়। যুক্তরাষ্ট্র ফেরত বাংলাদেশিদের বেশিরভাগই নোয়াখালীর বাসিন্দা। এছাড়া সিলেট, ফেনী, শরীয়তপুর ও কুমিল্লার কয়েকজন রয়েছেন। এ নিয়ে চলতি বছর কয়েক দফায় 257 বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। ফেরত আসাদের অভিযোগ, আটকের পর দেশে আসা পর্যন্ত তাদেরকে হাতকড়া ও শেকল পরিয়ে রাখা হয়। অবশ্য 28শে নভেম্বর যে 39 জনকে ফেরত পাঠানো হয়েছিল তাদের হাতে হাতকড়া ছিল না। ব্র্যাক জানিয়েছে, সবশেষ ফেরত আসাদের সবাইকে প্রায় 60 ঘন্টা হাতকড়া ও শেকল পরিয়ে রাখা হয়েছিল। এই অবস্থাতেই তাদের উড়োজাহাজে ওঠানো হয়। দেশের উত্তরাঞ্চলে খাদ্য নিরাপত্তাহীনতার হার বেশি। সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় রাজশাহী বিভাগের মানুষ। এই বিভাগের প্রায় 32.90% পরিবার মাঝারি বা মারাত্মক খাদ্য নিরাপত্তাহীনতার শিকার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর খাদ্য নিরাপত্তা প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে জানানো হয়, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর বিভাগে প্রতি 3 জনের একজন মাঝারি খাদ্য নিরাপত্তাহীনতায় রয়েছেন। ময়মনসিংহ বিভাগে প্রায় 32.62% পরিবার মাঝারি বা মারাত্মকভাবে খাদ্য নিরাপত্তাহীন। রংপুর বিভাগে এমন পরিবারের হার 30.58%। সিলেট বিভাগে এ হার 28.26%। অন্যদিকে ঢাকা বিভাগে মাঝারি থেকে গুরুতর খাদ্য নিরাপত্তাহীনতার হার 17.50% এবং চট্টগ্রামে এই হার মাত্র 13.32%।
বাংলাদেশের 96% ইন্টারনেট ব্যবহারকারী নিয়মিত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে, যা গত বছরের তুলনায় 8% বেশি। আর কর্মক্ষেত্রে এর ব্যবহার 62%। সোমবার টেলিনর এশিয়ার প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, দেশের প্রতি 10 জনের 6 জনই প্রতিদিন কোনো না কোনো ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেন। অনেকেই স্কুল, অফিস বা ব্যক্তিগত প্রয়োজনের কন্টেন্ট তৈরি এবং স্বাস্থ্য, আর্থিক সেবা সহ বিভিন্ন ব্যক্তিগত পরামর্শ পেতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিচ্ছে। এছাড়া কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের হার 44% থেকে বেড়ে 62% পৌঁছেছে। প্রতিবেদনে আরও বলা হয়, তরুণরাই সবচেয়ে বেশি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছে, তবে এর অগ্রগতি নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগও জানিয়েছেন তারা। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। এতক্ষণ যারা সাথে ছিলেন ধন্যবাদ সবাইকে।